আপনার লজ্জিত হওয়া উচিত। আপনার পথ ছিল ভুল। লজ্জা পেল রাফসান। সে বলল, আমি ক্ষমা চাইবো ছোঁয়ার কাছে। আপনার নয়নতারার কাছেও ক্ষমা চাওয়া উচিত। আপনাকে ভালোবাসে বলেই সে এসব করেছে। তার দুর্বলতার সুযোগ নিয়ে আপনি এসব করেছেন। আমার যা মনে হয় আপনি জানতেন নয়নতারা আপনাকে ভালোবাসে। কথাটা শুনে অবাক হলো না রাফসান। সে হেসেই বলল, সাইকিয়াট্রিস্টের সামনে বসে আছে, মিথ্যে বলে লাভ নেই। আমি দুজনের কাছে ক্ষমা চাইবো। বেশ, তবে চলুন যাওয়া যাক। ছোঁয়ার কাছে ক্ষমা চাইলে তাকে কোনো কথা বলল না ছোঁয়া। নিচের দিকে তাকিয়ে রইল সে। পরশ বলে, কিছু তো বলো। যে সময়টা আমার জীবন থেকে চলে গিয়েছে সেই সময়টা কি উনি ফিরিয়ে দিতে পারবেন? উত্তরে রাফসান কিছু বলতে পারল না। ছোঁয়া বলল, আমি আপনাকে ক্ষমা করব যদি আপু করে, কারণ অন্যায়টা আপনি তার সাথে বেশি করেছেন। কোথায় সে? নিজের রুমের বারান্দায় দাঁড়িয়ে আছে নয়নতারা। রাফসান এতক্ষণ যা বলেছে আড়ালে দাঁড়িয়ে শুনেছিল সে। রাফসান জানতো নয়নতারা তাকে ভালোবাসে। নয়নতারার ডায়েরিতে তাকে নিয়ে লেখা কবিতাটা রাফসান পড়েছিল, কিন্তু কখনো প্রকাশ করেনি তা। বরং সত্যিটা জেনে তার দুর্বলতা বুঝে ব্যবহার করেছে তাকে। আর সে কিনা বোকার মতো নিজের বোনের কথা না ভেবে তার কথা ভেবেছে। হুঁ, কথায় আছে না, ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয়। তুমি এখানে? রাফসানকে দেখে চোখের পানি মুছে ফেলল নয়নতারা। রাফসান এসে বলল, আমি যা করেছে সবকিছুর জন্য লজ্জিত নয় তারা। সে কিছুই বলল না। রাফসান বলল, ভাইয়া কাল দেশে আসবে। আমি জানি ভাইয়া তোমাকে পছন্দ করে না। বাবার কথায় কিছু বলেনি বিদেশ যাওয়ার আগে, কিন্তু কিছুদিন আগে বলেছে সে তোমাকে বিয়ে করতে চায় না, কোনো স্মার্ট মেয়েকে নিজের জীবন সঙ্গী করতে চায়। এসব আমি জানাইনি। ছোঁয়া জানলে সত্যি বিয়েটা ভেঙে দেয়। কিভাবে কি ম্যানেজ করব অনেক চিন্তায় ছিলাম। ভালোই হলো, সব সত্যিটা সামনে চলে এসছে। এখন আর কোনো মিথ্যে বলতে হবে না আমায়। এবারও নয়নতারা কিচ্ছু বলল না। আচমকা রাফসান তার হাত ধরে বলল, না হোক ভাইয়া আর তোমার বিয়ে, না হোক না ছোঁয়া আর আমাদের বিয়েটা তো হতে পারে। রাফসানের মুখে এমন একটা কথা শোনার অপেক্ষায় দিন পার করেছিল যে নয়নতারা। আজ সে নয়নতারার কথাটা শুনে মনে কোনো আনন্দের সৃষ্টি হচ্ছে না। হাত সরিয়ে তার ছেলের হাসি দিয়ে বলল, যে ছেলের বন্ধুত্বের মূল্য দিতে জানে না সে কখনোই ভালো জীবন সঙ্গিনী হতে পারবে না। আমাকে তুমি সবটা জেনে ব্যবহার করেছিলে রাফসান। আজ কিভাবে আশা করছো আমি তোমাকে বিয়ে করব? রাফসান কিচ্ছু বলল না। নয়নতারা বলল, তুমি এখান থেকে চলে গেলেই আমি খুশি হব। কেন? একদিন, কোনো একদিন তোমার ঋণ আমি শোধ করব রাফসান। আল্লাহ যেন ততদিন আমায় বাঁচিয়ে রাখেন। এই প্রথম রাফসানের মনে খারাপ লাগা কাজ করছে। তার ভুলের জন্য নয়নতারার মতো একজন ভালো বন্ধুও হারালো সে। ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে পরশ। আকাশ ভর্তি তারার মেলা, ছাদটাও আলোকিত হয়ে আছে। এমন সময় ছোঁয়া এসে বলল, তারাদের মেলা দেখছেন? হ্যাঁ, আমিও দেখতে এলাম, সাথে আপনার দেখাও পাবো ভাবিনি। আমিও। ধন্যবাদ দিয়ে আর ছোট করতে চাই না আপনাকে। আপনি আমার জন্য যা করেছেন কেউ করবে না। বলুন না, আমি আপনার জন্য কি করতে পারি? তোমার বিয়ের শাড়িটা আমার পছন্দে পড়বে ছোঁয়া। আবদার বলতে পারো এটা। পরশের মুখে কথাটা শুনে ছোঁয়া একটু অবাক হলো। এমন একটা আবদার কেন করে বসলো পরশ? ছোঁয়া বলল, বিয়ের সাজ শাড়ি নিয়ে আমার কোনো প্ল্যান নেই। আপনি পছন্দ করে দিতেই পারেন। যদি তোমার হবু বর চায় কি বলবে ভাবতে লাগলো ছোঁয়া। পরশ বলল, তবে থাক, আর না চাইলে আমি করব। হুম। কোন অধিকারে এটা চাইছি জানতে চাও? হ্যাঁ সূচক মাথাটা নাড়ালো ছোঁয়া। পরশ বলল, আমার মায়ের ইচ্ছা এটা। তার কোনো মেয়ে নেই তো, তোমাকে নিজের মতন করে সাজাতে চান তিনি। আর তার পছন্দ কেমন আমি জানি বলেই কথাটি বলেছি। ছোঁয়ার মুখে হাসি ফুটলো কথাটা শুনে। পরশ বলল, তুষার কি কাল পরিবার নিয়ে আসবে? হ্যাঁ, মায়ের সাথে কথা বলবে কাল। তুমি খুশি তো ছোঁয়া? অনেক, কিন্তু মা। তিনিও ঠিক হয়ে যাবেন। আপুকে নিয়ে চিন্তা হচ্ছে। আমার জন্য তার বিয়েটা। তোমার জন্য নয়, রাদীপ তাকে এমনিতেই করতো না বিয়ে। হুম। আমার এক ফ্রেন্ড এখানে এসেছিল, মনে আছে তোমার? নাম আশফাক।
হ্যাঁ, থাকবে না আবার? অনেক মজার মানুষ তিনি। সে নয়নতারাকে পছন্দ করেছিল প্রথম দেখাতেই, কিন্তু বিয়ে ঠিক আছে বলে আমি তোমাদের কিছু জানাইনি। আশফাক বিয়ের জন্য পাত্রী দেখছে। তুমি কি নয়নতারাকে বলবে ওর কথা? সে যদি চায় আশফাককে তার পরিবার নিয়ে আসতে বলবো আমি। আমি এক্ষুনি মা আর আপুকে কথাটি জানাচ্ছি। আমার তো তাকে বেশ পছন্দ হয়েছে দুলাভাই হিসেবে। আপুরও নিশ্চয়ই হবে। আচ্ছা যাও। ছোঁয়া চলে যেতেই আগমন ঘটল শফিউল আহমেদের। পরশের কাঁধে হাত রেখে তিনি বললেন, সবার খুশির খেয়াল রাখিস তুই। তোর মুখ থেকে হাসিটা চলে যাচ্ছে। আমাদের কি হবে ভেবে দেখেছিস? তোকে এভাবে দেখতে আমাদের ভালো লাগে না পরশ, আর ভালো লাগে না। বিছানার উপরে চুপচাপ বসে আছে নয়নতারা। ছোঁয়া এসে বসলো তার পাশে। তাকে দেখে মুখে হাসি আনার চেষ্টা করলো নয়নতারা। ছোঁয়া বলল, একটা কথা বলতে এসেছি আপু। বল। আশফাক ভাইয়াকে মনে আছে তোমার? কে? ওই যে সাইকিয়াট্রিস্টের ফ্রেন্ড, মজার মজার কথা বলেছিলেন যিনি। তিনি নাকি তোমাকে পছন্দ করেছিলেন। কোনো কথা বললো না নয়নতারা। ছোঁয়া বলল, মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, প্রাইভেট কোম্পানিতে জব করলেও সে তোমাকে পছন্দ করেছে, তোমাকে ভালো রাখবে। মানে? তুমি যদি চাও তাকে বিয়েটা করতে পারো, উনি সব ব্যবস্থা করে দেবেন বলেছে। পরশ? হ্যাঁ। আমি একবার আশফাকের সাথে কথা বলতে চাই। অন্য একজনকে ভালোবাসি, এটা জানা দরকার তার। ভালোবাসো মানে? আবারও নীরব দুভন। ছোঁয়া বলল, রাফসান ভাইয়া তোমায় বিয়ে করতে চেয়েছে? হুম, তবে ভালোবেসে নয়। সে যা করেছে তার প্রায়শ্চিত্ত হিসাবে। তবে তুমি তার কোন ঋণ শোধ করবে বললে? তুই কি শুনেছিস এসব? হ্যাঁ, আমি আরো একটা কথা জেনেছি। কি? বাবা তোমার বিয়ের জন্য যেসব গহনা রেখেছিল সব তুমি রাফসান ভাইয়াকে দিয়েছো, দিয়ে বলেছো এসব বিক্রি করে টাকা নিতে। আপু, উনি আমাদের সাহায্য করেনি বলবো না, আমাদের খেয়াল রেখেছেন তিনি, কিন্তু ওনার টাকায় আমরা চলিনি। তুমি রাত দিন খেটে পরিশ্রম করে সংসার খরচ চালিয়েছো। মায়ের অসুখে বিসুখে উনি সাহায্য করেনি তা নয়, এসব আমার ভালো লাগতো না, অসহায় মনে হতো নিজেকে, কিন্তু আজ জানতে পারলাম এসবের জন্য তুমি গহনা দিয়ে দিয়েছো। উনি যা করেছে সবটাই আমার চোখে ভালো সাজার জন্য। তুই এসব জানলি কিভাবে? একটু আগে মায়ের সাথে রাফসানের মায়ের কথা কাটাকাটি হয়েছে ফোনে, তখনই শুনেছি। আপু, আমরা কারোর দয়ায় চলিনি। আমি আয়ার কাজ করতেও দুবার ভাবিনি। কেন? মান সম্মান নিয়ে চলার জন্য। তুমি কোন ঋণ শোধ করবে বলেছ? বলো আপু। কিছু বলতে পারলো না নয়নতারা। এরই মাঝে আগমন ঘটল আফিয়া জান্নাতে। তাকে দেখেই ছোঁয়া আশফাকের কথা জানিয়ে দেয়। তোমার বড় কোনো পরিবারে মেয়ের বিয়ে দেওয়ার ইচ্ছে, কিন্তু আমাদের ভালোবাসা দরকার মা। আশফাক ভাইয়া ভালো ছেলে, তোমারও ভালো লাগবে তাকে। তুই আমাকে ভীষণ খারাপ ভাবিস, তাই না? আমি শুধু তোদের ভালোই চেয়েছি, অন্য কিছু নয়। নয়নতারা বলে, আমি রাফসানকে গহনা দিয়েছিলাম, মা জানতো। তুই মাকে ভুল বুঝতি, রাফসানের সাহায্যে নিত বলে। বিষয়টা এমন না রে, মা আমাদের ভালোর জন্য এসব করেছে। ভেবেছে রাফসানের কাছে তুই সুখী হবি। আফিয়া জান্নাত বললেন, বাবা মরা মেয়ে দুটোর ভবিষ্যৎ ভেবে ভেবে অস্থির থাকতাম আমি। রাফসান তোর প্রতি যে ভালোবাসা দেখাতো, আমি নিশ্চিত ছিলাম সে তোকে ভালো রাখবে অনেক, তাই চেয়েছি তুই ওর কাছেই থাক। ছেলেটা তোর তো খেয়াল রাখতো খুব, তাই না? বাকি সব বাদ দিলেও এই কথাটি মিথ্যে নয়। আফিয়া জান্নাতকে জড়িয়ে ধরে ছোঁয়া, বলে, যা হবার হয়েছে মা, একতরফা ভালোবাসা দিয়ে সুখী হওয়া যায় না। আর উনি যা করেছেন তা কোনো ভালো মানুষের কাজ নয়। আমি আর কিছু বলবো না রে, তোদের ভালো তোরা নিজেরাই বুঝতে শিখেছিস। যা মন চায় কর। মন থেকে বলছো তো? হ্যাঁ। বারান্দায় বসে সিগারেটে ধোঁয়া উড়াতে ব্যস্ত তুষার। এমন সময় তার মা মুনতাহা বেগম এসে বললেন, তুই কি করতে চাচ্ছিস? আমি কিছু বুঝছি না তুষার। যে মেয়েটা তোকে অপমান করে চলে গিয়েছিল, আজ হুট করে ফিরে আসতে না আসতেই আবার তাকে নিজের লাইফে আসার সুযোগ করে দিচ্ছিস কেন? স্ট্রেতে সিগারেটটা রেখে সে বলল,
আহ মা, এমন করো না তো। হ্যাঁ, আমার কথা তো খারাপ লাগবেই। বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছিস। বিয়ের বয়স কি হয়েছে তোর? পুরো লাইফটাই পড়ে আছে তোর। একমাত্র ছেলে বলে কি মাথা কিনে নিয়েছিস? হাসতে থাকলো তুষার। তার হাসির মানে বুঝতে পারল না মুনতাহা বেগম। তুষার বলল, তোমাকে কিছু বলার আছে মা। তোমার সাহায্য প্রয়োজন আমার। তোমার ছেলের খুশির জন্য এতটুকু করতে পারবে না? বলো। কি? বাবাকে কিছু জানাবে না, বলো। আগে কথাটি তো বল। হ্যাঁ, শোনো। একটা গোলাপি রঙের শাড়ি পরেছে ছোঁয়া। একটু পরেই তুষারের পরিবার আসবে বিয়ের দিন তারিখ ঠিক করতে। ভাবতেই অবাক লাগছে ছোঁয়ার। নতুন করে আবারও সব শুরু হবে, ভাবতে পারেনি সে। সাফিনা আহমেদের কাছে এলো ছোঁয়া। ছোঁয়াকে দেখে তিনি বললেন, ভারী মিষ্টি লাগছে দেখতে। সত্যি? হ্যাঁ, এদিকে এসো, একটু ছুঁই তোমাকে। ছোঁয়া বসতেই তার হাতে মুখে চুমু খেলেন সাফিনা আহমেদ। তার চোখে পানি দেখে ছোঁয়া বলল, এই রে, আজ চলে যাচ্ছি না, সময় আছে। এবার শব্দ করেই কেঁদে ফেললেন তিনি। ছোঁয়া বলল, এমন করলে আমারও কান্না আসবে, সাজগোজ নষ্ট হয়ে যাবে, আমাকে বাজে দেখাবে, তারপর তারা আমাকে রিজেক্ট করে চলে যাবে। এমনটা চান আপনি? খুব করে চাই। এবার ছোঁয়ার চোখেও পানি চলে এলো। তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন সাফিনা আহমেদ। দূর থেকে দৃশ্যটা দেখে শফিউল আহমেদের চোখটাও ভিজে এলো। অল্প কয়েকদিনে এই কোন মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে গেল তারা। কি হতো ছোঁয়া তার পুত্রবধূ হয়ে এই বাড়িতে এলে? সবটা কত সুন্দরটাই না হতো। নয়নতারাও গোলাপি রঙের শাড়ি পরেছে আজ। আশফাকের পরিবারও আসতে চলেছে আজ সকালে। আশফাকের সাথে তার ফোনে কথা হয়েছে। আশফাক তাকে বিয়ে করতে চায়, তাকে সে পছন্দ করে জানালো। আশফাককে রাফসানের কথা জানিয়েছে সে। তার কোনো আপত্তি নেই এতে। অনেকটা হালকা লাগছে নয়নতারার। জানে না আশফাকের সাথে নিজেকে মানিয়ে নিতে পারবে কিনা সে, কিন্তু একজন ভালো স্ত্রী হবার আপ্রাণ চেষ্টা করবে সে। দুই পরিবারের আগমন ঘটলে বিয়ের দিন তারিখও ঠিক হলো। একই দিনে বিয়ে হবে নয়নতারা ও ছোঁয়া। তবে তুষারের মা জানালো তাদের পরিবারের পক্ষ থেকে কোনো আত্মীয় স্বজন আসবে না, তারা এসে বিয়েটা সম্পূর্ণ করবে। যেহেতু তুষার এখনো কোনো জব করে না, জব পাওয়ার পরেই ছোঁয়াকে ঘরে তুলবে, তখন তাদের পক্ষ থেকে বিয়ের আয়োজন করা হবে। এই বিষয়ে আর দ্বিমত পোষণ করলেন না আফিয়া জান্নাত। বিয়েটা হবে এতেই তিনি খুশি। রাতে বাগানে হাঁটাহাঁটি করছে পরশ। আর কদিন পরে ছোঁয়ার বিয়ে। ভাবলেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছে। ছোঁয়াকে বলেছে সে নিজেই দাঁড়িয়ে থেকে তাদের বিয়েটা দিবে, কিন্তু সে কি আসলেই পারবে এটা করতে? চোখের সামনে নিজের ভালোবাসার মানুষটা অন্য কারো হয়ে যাবে, এটা কিভাবে সে দেখবে? শুনেছেন? ছোঁয়াকে দেখে পরশ বলল, অভিনন্দন। সবটাই আপনার জন্য হয়েছে। কি যে বলো না। এবার আপনিও বিয়েটা সেরে ফেলেন। হাসলো পরশ। ছোঁয়া বলল, আপনি যে মেয়েটিকে ভালোবাসেন তার নাম বলুন আর ঠিকানা দিন আমাকে। আপনি যেমনভাবে আমার ভালোবাসার মানুষকে পেতে সাহায্য করেছেন আমিও করতে চাই। তুমি পারবে না তাকে রাজি করাতে? পারবো, আপনি ঠিকানা দিয়েই দেখুন না। সত্যি পারবে? হুম। তবে দিন। দিব। তোমার বিয়ের পর বলবো। পরশের কথা শুনে ছোঁয়া বলল, বিয়ের পর কেন? বিয়ের সময় বাড়তি ঝামেলার প্রয়োজন নেই। নিজের আর বোনের বিয়েটা এনজয় করো, বিয়ের পরে সবটা জানাবো। এটা মোটেও ঝামেলার কাজ নয়। আচ্ছা নয়, কিন্তু আমি চাই না তুমি এখন আর কোনো বিষয় নিয়ে ব্যস্ত হয়ে পড়ো, ওকে? বিয়ের পর জানাবেন তো? হুম। প্রমিস? হুম। ছোঁয়া চলে গেল। পরশের ঠোঁটের কোণে হাসি। কি হবে বিয়ের পর জানিয়ে? তবে ওয়াদা যখন করেছি জানাবো। তোমাকে পাইনি তাতে কি, তোমাকে ভালোবাসি এটা জানাতেই পারি। ভালোবাসা তো অন্যায় নয়, কারণে অকারণে হয়েই যায়। সকালবেলা কফি নিয়ে সাফিনা আহমেদের রুমে এলো ছোঁয়া। আজ কলেজে গেলে না? আজ ক্লাস নেই। ও আচ্ছা, বসো। ছোঁয়া বসতেই তিনি বললেন, বিয়ের তারিখ ঘনিয়ে আসে, তোমার কেনাকাটা শুরু করা উচিত। তুষারকে পাওয়া আমার স্বপ্ন ছিল, তাছাড়া আর কোনো। কি যে বলো না, বিয়ে নিয়ে প্রতিটা মেয়েরই কিছু ইচ্ছে থাকে। তুষারকে পাচ্ছি এটাই অনেক। ওদের বাড়ি থেকে বিয়ের শপিং নিয়ে কিছু বলেনি? না। আশফাকের বাড়ি থেকে? বলেছে আপুকে নিয়ে যাবে শপিং করাতে। ভালোই হলো,
তোমার বিয়ের শাড়ি আমি উপহার দেব, এমনটাই ইচ্ছে ছিল। আপনি কেন? আমি কেন মানে? আমি তোমার কেউ নই? অবশ্যই কেউ, বরং আপন কেউ। তবে তৈরি হয়ে নাও, পরশের সাথে বিয়ের শপিং করে আসো। আজই? এখনই। সন্ধ্যার পর পরশ ফ্রি থাকে না। অন্যদিন গেলে হয় না? না। নিজের বাসায় এসে তুষারকে ফোন দিল ছোঁয়া। হ্যালো ছোঁয়া, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? আছি ভালো। আমি বিয়ের শপিং করতে যাচ্ছি। ওহ তাই, ভালো ভালো, করে ফেলো। তুমি করবে কবে? আমাদের ছেলেদের আবার কিসের শপিং, কোন এক ফাঁকে করে ফেলবো। আমি ডাক্তার পরশের সাথে যাচ্ছি। তার মা আমাকে বিয়ের শাড়ি উপহার দিচ্ছেন। আচ্ছা তাই? কেমন শাড়ি নিব একটা আইডিয়া দাও তো। তোমাকে সবটাই মানাবে, যেমন ইচ্ছে নিয়ে নিও। তোমার কোনো ইচ্ছে নেই? আমার ইচ্ছেতে কেন পড়বে তুমি? নিজের ইচ্ছেতে পড়বে। কেন যেন কথাটা পছন্দ হলো না ছোঁয়ার। সে পরশের সাথে শপিং করতে যাচ্ছে শুনেও কিচ্ছু বলল না তুষার। তাই বেশি কথা না বলে ফোনের লাইনটা কেটে তৈরি হতে লাগলো। এরই মাঝে তুষারের ফোন এলে রিসিভ করে বলল, হ্যাঁ বলো। আমার পরিটা যা পরে তাতে মানায়, কিন্তু আমি কি পরবো বলো তো? তোমার পাশে আমাকে মানাবে কিনা মহায় চিন্তায় আছি। লোকে আবার বানরের গলায় মুক্তোর মালা বলবে না তো? তুষারের কথা শুনে হেসে ফেলল ছোঁয়া। তুষার বলল, ইস, কদিন পর এই হাসিটা সামনাসামনি দেখতে পারবো, খুব কাছ থেকে দেখবো। মুনতাহা বেগম টিভি দেখছেন। তুষারের বাবা রবিউজ্জামান এসে বললেন, ছেলের খুশির জন্য বিয়েটায় রাজি হয়েছি, কেননা ছোঁয়া চলে যাওয়ার পর থেকে ডিপ্রেশনে ছিল সে। বিয়েটা যখন হচ্ছেই আত্মীয় স্বজন জানাজানি হলেও সমস্যা কী ছিল? আমার মাকে পর্যন্ত জানাতে দিল না তুমি। নাতের বিয়েতে দাদি আসবে না, বাইরে থেকে জানতে পারলে মনে কতটা কষ্ট পাবে ভেবেছ? কি করে জানবে? বউ ঘরে তুলে তো আনছি না। তোমার ছেলের শান্তির জন্য বিয়েটা করিয়ে রাখছি। তোলার সময় সবাইকে জানিও। তোমার মা কেন, 14 গোষ্ঠীর মাকে বলো তখন। মুনতাহা বেগম টিভির দিকে মনোযোগ দিলেন আবারও। এদিকে তার দিকে মনোযোগ দিলেন রবিউজ্জামান। এত বছরের সংসার জীবনে মুনতাহা বেগমকে যতটুকু তিনি চিনেছেন, তার মাথায় যেন কোনো একটা দুষ্টু বুদ্ধি ঘুরপাক খাচ্ছে। নাহলে এত সহজে বিয়েটায় রাজি হতো না সে। কিন্তু কি ঘুরপাক খাচ্ছে তার মনে নেই। প্রায় 1000 খানেক শাড়ি দেখেছেন মনে হয় আপনি। একটা শাড়িও পছন্দ হচ্ছে না। মেয়েরা শপিং করে সময় নিয়ে, এখন দেখছি ছেলেরাও এমন। ছোঁয়ার কথা শুনে পরশ বলে, মা বলেছে বেস্টটাই কিনতে, এখানে বেস্ট কিছু আমি দেখছি না। একটা নিয়ে নিলেই তো হয়। না হয় না। ছোঁয়া বিরক্তি ভাব নিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। পরশ বলল, এই প্রথম কোনো মেয়েকে দেখলাম যার বিয়ের শপিং নিয়েও কোনো আগ্রহ নেই। সবাই একরকম না। তবে তুমি বসে থাকো, আমিই ঘুরি। কোনো দরকার নেই, চলুন। হঠাৎই পরশের চোখ গেল পুতুলের গায়ে থাকা একটা লেহেঙ্গার দিকে। মনে হচ্ছে পুতুলটা যেন ছোঁয়া। পরশ তাকে দেখিয়ে বলে, এটি কেমন? এটা তো লেহেঙ্গা। বিয়েতে লেহেঙ্গা পরো না? হ্যাঁ পরে। তবে ওটাই তুমি পরবে। কিন্তু ভালো লাগেনি? তা নয়। তবে? ছোঁয়া মুচকি হেসে বলে, কিছু না। দেখতে দেখতে বিয়ের তারিখও এগিয়ে আসে। হাত ছোঁয়া ও নয়নতারার গায়ে হলুদ। খুব বেশি বড় না হলেও ঘরোয়াভাবে গায়ে হলুদের আয়োজন করা হচ্ছে। হালকা হলুদ রঙের একটা শাড়ি পরে স্টেজে বসে আছে ছোঁয়া। তার পাশেই রয়েছে নয়নতারা। রূপালী এসে ছোঁয়াকে হলুদ ছুঁয়ে দিয়ে বলল, আমার বিয়ের পরপরে তোর বিয়েটা হয়ে যাচ্ছে। আমি অনেক খুশি হয়েছি। তুষার ফিরে এসেছে তোর জীবনে। পরশকে স্টেজের এক কোণায় দাঁড়িয়ে থাকতে দেখে রূপালী তাকে টেনে নিয়ে এসে বলে, আপনি কেন অত দূরে দাঁড়িয়ে আছেন? হলুদ লাগাবেন না দু বোনকে? পরশ মৃদু হেসে নয়নতারার হাতে আলতো করে হলুদ ছুঁয়ে দিল। সে চলে যেতে চাইলে রূপালী বলে, ছোঁয়া কি দোষ করেছে? ছোঁয়াকে হলুদ লাগাবে পরশ, এটা তার জন্য যেমন সুখকর তেমনই বেদনার। কেননা তার নামের হলুদ ছোঁয়ার শরীরে লাগছে না। তবুও সে বাহানায় নিজের ভালোবাসাকে একটু ছুঁয়ে দিতে পারবে।
ছোঁয়ার কপালে হলুদ লাগিয়ে পরশ বলে, আজ এই হলুদ সন্ধ্যার মতো ভালো কাটুক তোমার প্রতিটি সন্ধ্যা। টকটকে লাল রঙের আশফাকের পছন্দের কাতান শাড়ি পরেছে নয়নতারা। আয়নায় নিজেকে তাকিয়ে দেখছে সে কি থেকে কি হয়ে গেল। ছোট থেকে ভালোবেসেছিল রাফসানকে, বিয়ে ঠিক হয়েছিল রাদীপের সাথে, আর আজ বিয়েটা হচ্ছে আশফাকের সাথে। ভাগ্য বুঝি এটাকেই বলে। পরশের দেয়া খয়েরি রঙের লেহেঙ্গা পরেছে ছোঁয়া। এর মাঝে তার মা এসে তাকে গহনা পরিয়ে দিয়ে বলল, তোর বাবার রেখে যাওয়া স্মৃতি এটা, সাবধানে রাখিস। সব কিছু বিক্রি করে ফেললেও এসব করতে দেয়নি, তার মায়ের দেয়া বলে। কিন্তু আপু, ওর শ্বশুরবাড়ি থেকে পেয়েছে ও। তাছাড়া এটা তোর বাবা তোর জন্য রেখেছে। আর না করিস না মা। মাকে জড়িয়ে ধরলো ছোঁয়া। আফিয়া জান্নাত তার কপালে চুমু খেয়ে বললেন, অনেক সুখে থাক। এসব যেন বিশ্বাসই হচ্ছে না ছোঁয়ার। সত্যি কি আজ তার বিয়ে? তুষারের সাথে বিয়ে? সবটাই স্বপ্ন মনে হচ্ছে ছোঁয়ার কাছে। খয়েরি রঙের একটা পাঞ্জাবি পরেছে আজ পরশ। তাকে দেখতে নতুন বরের চেয়ে কোনো অংশে কম লাগছে না। বিয়ে বাড়িতে উপস্থিত সকল মেয়েদেরই চোখ তার দিকে। পরশ বিয়ের সবকিছু সামলাতে ব্যস্ত। বাড়ির সামনে খোলা জায়গাটায় বিয়ের আয়োজন করা হয়েছে। আফিয়া জান্নাতে যেহেতু কোনো ছেলে নেই, তার ছেলের ভূমিকা পালন করছে আজ পরশ। আফিয়া জান্নাতও তাকে পেয়ে নিশ্চিন্ত। কিন্তু সাফিনা আহমেদের মনটা অশান্ত। এসব কিছু তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না। তিনি জানেন পরশ এখন স্বাভাবিক থাকলেও ছোঁয়ার বিয়েটা হয়ে গেলে সে স্বাভাবিক থাকতে পারবে না। বুকের ভেতরের কষ্টটা আর কত লুকাতে পারবে সে? পরশ বাসায় এসে বলল, মা, তুমি তৈরি হওনি এখনো? একটু পরেই বরপক্ষ চলে আসবে। রাগে দুঃখে কান্না চলে এলো তার। বাচ্চাদের মতো কাঁদছে সে। পরশ তার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আমাকে নিয়ে ভাবছো তুমি, কিন্তু ছোঁয়ার কথা একবারও কি ভেবেছো মা? সে আজ তার ভালোবাসার মানুষটিকে পেতে চলেছে। আজ তার জীবনে সবচেয়ে আনন্দের দিন, আর তুমি কিনা বান্ধবী হয়ে কাঁদছো। আমি ওকে আমার কাছে রাখতে চেয়েছিলাম। কিন্তু ওর খুশি তুষারেই। আমি ওকে বললে আমার কথা ফেলতে পারবে না। বিয়েটা না করতে বলবো আমি। তুমি এমন কিছু করবে না মা, ছোঁয়ার খুশিটা নষ্ট করো না। তোর কি হবে? ওর খুশিতেই আমার খুশি। পরশকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন তিনি। পরশ তার মাকে সান্ত্বনা দিয়ে বলল, শান্ত হও মা, শান্ত হও। ছোঁয়া পুরোপুরি তৈরি হয়ে ফোন দিল তুষারকে। একবার রিং বাজতেই সে রিসিভ করলো। তৈরি হয়েছ? মিসেস তুষার হওয়ার সকল প্রস্তুতি শেষ, তবে কি? তোমার দেয়া নুপুর জোড়া পরা হয়নি। আমার দেওয়া বলতে? আমি সে কবে? ওই জোড়ায় আজ পরবো আমি। রেখে দিয়েছ? হুম। শুনে খুশি হলাম। তাড়াতাড়ি চলে এসো। আসছি। এমন সময় দরজার পাশে পরশ এসে নক করে। পরশকে দেখতে পেয়ে তুষারকে বিদায় জানিয়ে তাকে ভেতরে আসতে বলল ছোঁয়া। ভেতরে এসে কিছুক্ষণ পলক্ষীনভাবে ছোঁয়ার দিকে তাকিয়ে রইল পরশ। নীরবতা ভেঙে ছোঁয়া বলল, ভালো লাগছে আমাকে? পৃথিবীর সব থেকে সুন্দরী বধূ মনে হচ্ছে। পৃথিবীর সব বধূকে যেন দেখেছেন আপনি। তোমাকে একবার দেখার পর অন্য কাউকে দেখার ইচ্ছে মরে গিয়েছে কবে। নিজের মনে এই কথাটা বলে হাসলো পরশ। এমন সময় রূপালী এসে বলল, নয়নাপুর বর চলে এসেছে, তোরটা কবে আসবে? কথা বললাম এইমাত্র, চলে আসবে এক্ষুনি। তোরা দুলাভাইকে বরণ করে আপুকে স্টেজে নিয়ে যা। ঠিক আছে। সব ব্যবস্থা করে দিলেও চোখের সামনে ছোঁয়ার বিয়েটা দেখতে পারবে না পরশ। নিজেকে ঠিক রাখতে পারবে না সে। তাই ঠিক করলো কোনো বাহানায় বেরিয়ে যাবে বিয়ে বাড়ি ছেড়ে। তাই বিয়ের আগে শেষবারের মতো ছোঁয়ার সাথে দেখা করতে এসেছে সে। পরশ বলল, ছোঁয়া, আমার একটা কাজ পড়ে গিয়েছে, আমায় যেতে হবে। এই সময় কি কাজ? এখন না গেলে খুব সমস্যা হয়ে যাবে, তোমাকে পরে সবটা জানাবো। আজ আমার বিয়ে, আর আপনি থাকবেন না, এটা কি করে হয়? এতক্ষণ তো ছিলামই, এখন আমার যেতেই হবে। পরশের কথা শুনে ছোঁয়ার কান্না পাচ্ছে। এই মানুষটা অল্প কদিনেই কতটা আপন হয়ে গেল তার। আজ তার সবচেয়ে খুশির মুহূর্তে এই মানুষটাকেও পাশে চেয়েছিল সে, কিন্তু সে থাকবে না শুনে মনটা খারাপ হয়ে গেল। ছলো ছলো দৃষ্টিতে তাকিয়ে থাকলো সে। বলল, তাড়াতাড়ি চলে আসবেন, অন্তত আমার বিদায়ের সময় প্লিজ।
ছোঁয়ার ছলো ছলো চোখের দিকে তাকিয়ে না বলতে পারলো না পরশ। ঋতু স্বরেই বলল, আসবো, চোখটা মুছো। মনে হচ্ছে এখনই পানি গড়িয়ে পড়বে। এত আগে থেকে সাহায্য নষ্ট করার কোনো মানে হয়? হেসে ফেললো ছোঁয়া। পরশও হেসে বলল, হাসি তবে? জি। ছোঁয়ার চোখ কেন ছলছল করছে পরশ জানে না, হয়তোবা মায়া, কিন্তু সে আর পেছনে ফিরে তাকাতে পারবে না, এটা সে জানে। কেননা মুখ ঘুরিয়ে নেওয়ার পরেই পরশের চোখ থেকে পানি পড়তে লাগলো। লুকিয়ে রাখা আর সম্ভব না, আর এভাবে এখানে থাকাটাও সম্ভব না। বিদায় বেলায় ছোঁয়া সবটা জেনে কষ্ট পাক, এটা সে কিছুতেই চায় না। রাফসানের কার্যকলাপ আমার একদম পছন্দ না ছোঁয়া। তোমার বাড়িতে এত ঘন ঘন যায় কেন? তুষারের কথা শুনে ছোঁয়া বলল, তুমি তো সব জানোই, আমাদের বিয়ে ঠিক হয়েছে। তাই বলে এত ঘন ঘন আসবে সে? বিয়ে তো হয়নি। দেখো ছোঁয়া, এসব আমার মোটো পছন্দ হচ্ছে না। কি করব বলো? কি করবে? আমাকে জিজ্ঞাসা করছো? আমার তো মনে হয় তোমারও এসব ভালো লাগে, ওর সঙ্গ পেতে ভালো লাগে। তুষার, কি লাগে না? এসব কি বলছো তুমি? আমি ঠিকই বলছি। এমন কিছু নয় তুষার। এমন কিছু না হলে আমাকে বিয়ে করে ফেলো তুমি। কি বললে? এত অবাক হওয়ার কি আছে? বিয়ে করতে বললাম। হ্যাঁ, আমি জানি এখন কেউ মেনে নিবে না, তবে আমি নিশ্চিন্ত থাকতে পারবো তুমি আমারই থাকবে। একবার বিয়েটা করে কিছুদিন বাইরে থেকে আসি, দেখবে সবাই এমনিতে মেনে নেবে। কি বলছো ভেবে বলছো? এটা ঠিক না, কাউকে না জানিয়ে। আমার কথা শোনো ছোঁয়া। ছোঁয়াকে অনেক বুঝিয়ে রাজি করালো তুষার। তারা সিদ্ধান্ত নিল গোপনে বিয়ে করে নিবে, অর্থাৎ কাল পালাবে তার। তবে কাল দেখা হচ্ছে আমাদের। ঘুমাও এখন। ফোনের লাইনটা কেটে বসে পড়লো ছোঁয়া। সে কি ঠিক করতে চলেছে? সে আর করবেটাই বা কি? রাফসানকে তুষারের কথা বলার পরেও সে সরেনি, বরং বাসায় বলে দিয়েছে সেসব কথা। এরপর থেকে উঠতে বসতে মায়ের কথা শুনতে হয় তাকে। এত সব কিছুর পরেও তুষারের ভালোবাসায় সব ভুলে থাকার চেষ্টা করে সে। আজ সে তুষারই কিছু চেয়েছে তার কাছে, অন্যায় কিছু তো চায়নি। ভালোবাসার মানুষটাকে আপন করে পেতে চেয়েছে। হ্যাঁ, এটা কোনো ভুল নয়, এই ভেবেই শুয়ে পড়ল ছোঁয়া। এদিকে উত্তেজনায় ছটফট করছে তুষার। কাল বিয়েটা হয়ে গেলে আর কোনো চিন্তা নাই ছোঁয়াকে নিয়ে। আজীবন নিজের কাছে থাকবে তার ছোঁয়া। হঠাৎই টাকার কথা মনে হতেই মুখটা ফ্যাকাশে হয়ে গেল তার। বিয়ে করে কিছুদিন বাইরে থাকতে টাকার প্রয়োজন, কিন্তু তার পকেট এখন ফাঁকা। এত টাকা পাবে কোথায় সে? পরের দিন বিকেলে কথা মতো কাজী অফিসের সামনে বন্ধু বান্ধব নিয়ে দাঁড়িয়ে আছে তুষার। একটু পরেই ছোঁয়াকে তার দিকে এগিয়ে আসতে দেখলো। সে তার পাশে এসে হাতটা ধরে বলল, তোমার অপেক্ষাই করছিলাম, চলো বিয়েটা সেরে ফেলি, তারপরে কক্সবাজার চলে যাব আমরা। কানের কাছে মুখটা নিয়ে ফিস ফিস করে বলল, হানিমুনটাও সেরে আসবো। তুষারের হাতের মুঠো থেকে নিজের হাতটা সরিয়ে ছোঁয়া বলল, আমি এসেছি তবে বিয়ে করতে নয়, কিছু কথা বলতে। তুষারের সাথে সাথে তার বন্ধুরাও অবাক দৃষ্টিতে ছোঁয়ার দিকে তাকালো। ছোঁয়া বলল, এই বিয়েটা আমি করতে পারবো না তুষার। কেন? কারণ জানতে চেও না। এটা আমার অধিকার। বলতে পারবো না। এমন করো না ছোঁয়া, তুমি দূরে সরে গেলে মরে যাব আমি। অত ভালোবাসি তোমাকে, জানো না তুমি? প্লিজ বলো। তুষারের জোরাজুরিতে বাধ্য হয়ে ছোঁয়া বলে, কি আছে তোমার মাঝে? বেকার, এখনো স্টুডেন্ট, অথচ রাফসানকে দেখো প্রতিষ্ঠিত একটা ছেলে। আমি এতদিন বুঝতে পারিনি, কিন্তু আজ বুঝেছি রাফসানই আমার যোগ্য। ছোঁয়া থামেনি, আরো অনেক কটু কথা বলে চলে গেছে। সেদিন রাস্তার ধারে বসে চিৎকার করে কেঁদেছিল তুষার। ছোঁয়ার নাম ধরে কতবার ডেকেছিল তাকে, কিন্তু ছোঁয়া থামেনি। কিরে, তুই এখনো তৈরি হসনি? স্মৃতিচারণে ডুবেছিল তুষার। বাবার ডাকে সে বলল, তৈরি কেন হব? আজ তোর বিয়ে, আমি ছেলের বাবা হয়ে তৈরি হয়ে গিয়েছি, আর তুই এখানে বসে বাতাস খাচ্ছিস? মোবাইলটা নিয়ে রুম থেকে বেরোতে বেরোতে তুষার বলল, বিয়েটা হচ্ছে না। তুষারের কথার মানে বুঝতে না পেরে স্ত্রীর কাছে গেলেন তিনি। নিশ্চয়ই সে বলতে পারবে কি ঘটতে চলেছে আজ। আশফাক এসেছে বেশ অনেকক্ষণ হচ্ছে, কিন্তু তুষারের কোনো দেখা নেই। এই নিয়ে বেশ কয়েকবার ফোনে কথা হয়েছে ছোঁয়ার সাথে তার।
প্রতিবারই সে বলেছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে, কিন্তু তার দেখা নেই। তাই বাধ্য হয়ে ছোঁয়া নয়নতারার বিয়েটা সম্পূর্ণ করতে বলল। তুষার আসলে না হয় তাদেরটা হবে। আয়নার দিকে চোখ পড়তেই নিজেকে বউ সাজে আরেকবার দেখলো ছোঁয়া। তুষারের সাথে বিয়েটা তার অনেক আগেই হয়ে যেত যদি সেদিন পালাতো সে। কিন্তু সেদিন সে বাসার জন্য একটা চিঠি লিখে বিয়ের কথা জানিয়েছিল। চিঠিটা টেবিলের উপরে রেখে সে ওয়াশরুমে ফ্রেশ হতে গিয়েছিল, আর তখনই নয়নতারার হাতে চিঠিটা পড়ে যায়। আর সে তার মাকে জানিয়ে দেয় ছোঁয়া পালানোর প্রস্তুতি নিয়েছে। এসব জেনে তার মা আত্মহত্যা করতে চান আর ওয়াদা করিয়ে নেন যে তুষারের সাথে যোগাযোগ বন্ধ করবে সে, যার কারণে তুষারের সাথে সম্পর্কটা শেষ করতে চায় ছোঁয়া। সেদিন তুষারকে এসব জানায়নি সে, কেননা সে জানতো তুষার এসব মানার পাত্র নয়, উল্টো বাসায় এসে ঝামেলা করত। আর ছোঁয়া নিজের মা ও বোনের জন্য এসব করতে বাধ্য হয়েছে। তখনও সে জানতো না নয়নতারা রাদীপকে ভালোবাসে না, আর তার মায়ের আত্মহত্যা করতে চাওয়াটা ছিল সম্পূর্ণ অভিনয়। জানলে এতটা কষ্ট তুষারকে দিত না সে। ভাবতে ভাবতে ফোন এলো ছোঁয়ার মোবাইল। তুষারের ফোন দেখে রিসিভ করে বলল, কত দূর? ছোঁয়া, তোমার মনে আছে এমন কোনো একটা দিনে আমি তোমার জন্য কাজী অফিসে অপেক্ষা করেছিলাম? থাকবে না আবার? সেদিন তুমি এসেছিলে, আবার ফিরেও গিয়েছ আমায় তুমি ধোঁকা দিয়ে। ধোকা দিইনি তোমায়, নিরুপায় ছিলাম। আমাকে সবটা জানাতে পারতে না তুমি? এতটুকু ভরসা ছিল না তোমার আমার উপর? এসব এখন কেন বলছো তুমি তুষার? কেন বলছি? তবে শোনো, সেদিন আমি যে কষ্টটা পেয়েছি সেই কষ্টটা তুমি পাবে। মানে? আমি তোমার জন্য নিজের বাসায় টাকা চুরি করে পালিয়ে এসেছিলাম। বাসায় রেখে এসেছিলাম একটা চিঠি। আমার বন্ধুদের সামনে অপমান করে চলে গেলে তুমি। বাসায় যাওয়ার পর আমি হাসির পাত্র হয়ে গেলাম সবার কাছে। যার জন্য চুরি করেছি সে কি না ধোঁকা দিল। তুষার, আমার কথা শোনো। তুমি শুনেছিলে আমার কথা? শুনোনি? তুমি সত্যি আমাকে ভালোবাসলে এত কষ্ট দিতে না, অন্তত সত্যিটা বলে সম্পর্কটা শেষ করতে। আমি মানছি আমার ভুল হয়েছে। ভুল এখন বলে কি হবে? যে দিনগুলো চলে গেছে সেই দিনগুলো ফিরিয়ে দিতে পারবে আমায়? এতদিন যে কষ্ট পেয়েছি আমি। আমি তোমাকে ভালোবাসি তুষার। কিন্তু আমি তোমাকে ভালোবাসি না। কথাটা শুনে ছোঁয়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কি বলছে তুষার এসব? তুষার খুব স্বাভাবিকভাবেই বলল, এখন অনেক শান্তি লাগছে। আমার অপমানের প্রতিশোধ আর কষ্ট পাওয়ার প্রতিশোধ আমি নিয়ে ফেলেছি ছোঁয়া। এখন না পাওয়ার আগুনে জ্বলবে তুমি। ফোনের লাইনটা কেটে দিল তুষার। আফিয়া জান্নাত এসে বললেন, নয়নতারার বিয়েটা হয়ে গেল, তুষার কোথায়? ছোঁয়া ভাঙা গলায় বলল, সে আসবে না। মানে? মাকে সবটা বলার পর তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, হলো তো, এত এত মানুষের সামনে বদনাম করে দিল ওই ছেলে। এই ছেলেকে ভালোবাসিস তুই? এর জন্য আমার সাথে লড়তেও ভাবিসনি? কার জন্য এসব করলি তুই? কার জন্য কষ্ট পেলি এতদিন? নিশ্চুপ ছোঁয়াকে দেখে তিনি বললেন, কি রে মুখ পুরি, কথা বলিস না কেন? এখন কে বিয়ে করবে তোকে? প্রথমে রাফসানের সাথে বিয়েটা ভেঙেছিস, আর এখন তুষার বিয়ের আসরে আসতো না। লোকে জানাজানি হলে কি বলবে? ছোঁয়ার অন্তরটা পুড়ে যাচ্ছে। আর তার মা কথা বলছে লোক সমাজে। তুষার এটা কিভাবে করতে পারলো তার সাথে? ছোঁয়া ফোন হাতে নিয়ে তুষারের নাম্বারে ডায়াল করলো। তাকে ব্লক করে দিয়েছে তুষার। আফিয়া জান্নাত তাচ্ছিলেন হাসি দিয়ে বললেন, সে ফিরবে না, প্রতিশোধ নেওয়ার জন্যই ফিরেছিল। হায়, আমি এত বড় বোকা কিভাবে হলাম? ওরা যখন ওদের কোনো আত্মীয়কে জানাবে না বলেছিল, তখনই সন্দেহ করা উচিত ছিল। ছোঁয়ার পুরো শরীর কাঁপছে। কি করবে বুঝতে পারছে না সে। আফিয়া জান্নাত আর কিছু কথা শুনিয়ে বেরিয়ে পড়লেন। গোপন রাখার কথা নয় এটা, নয়নতারাকে আগে জানানো দরকার। এদিকে ছোঁয়া ডায়াল করলো পরশের নম্বরে। পরশ আর তুষার মিলে কোনো সারপ্রাইজ প্ল্যান করছে না তো তার জন্য? এমনটা যেন হয় ভেবে বেশ কয়েকবার পরশকেও ফোন দিল সে, কিন্তু পরশ রিসিভ করছে না। তাহলে কি সত্যিই তুষার ভালোবাসে না তাকে? ছোঁয়ার কানে বারবার বাজতে থাকলো তুষারের বলা কথাটা, আমি তোমাকে ভালোবাসি না। হঠাৎ করে বুকের বাম পাশে চিনচিনে ব্যথা অনুভব করলো ছোঁয়া। অসহায় হয়ে এদিক সেদিক তাকাতে লাগলো সে। তৃষ্ণায় তার গলাটা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে।
ব্যথা যেন ধীরে ধীরে বাড়তে লাগলো। বাড়তে বাড়তে প্রচন্ড আকার ধারণ করলো। দুহাত দিয়ে বুকের বাপাসটা চেপে ধরে হাঁটু গেড়ে বসে পড়লো ঘরের মাঝে। তার মনে হতে লাগলো চারপাশটা ঝাপসা হয়ে আসছে, সারা শরীর ঘেমে ভিজে একাকার হয়ে গেল। খুব চেষ্টা করেও কাউকে ডাকতে পারলো না সে, মুখ থেকে একটা শব্দও বের হলো না। এদিকে নয়নতারা সবটা শুনে যেন খুশিই হলো। পরশ ভালোবাসে ছোঁয়াকে, এটা সে জানে, কিন্তু এতদিন এই কথাটা ছোঁয়াকে জানায়নি সে। আজ ঠিক সময়টা চলে এসেছে, পরশের সত্যটা এসে জানাবে ছোঁয়াকে। এই ভেবে ছুটে এলো সে ছোঁয়ার রুমে, কিন্তু ছোঁয়াকে মেঝের উপরে কাত হয়ে শুয়ে থাকতে দেখে সে চেঁচিয়ে বলে ওঠে, ছোঁয়া। ছোঁয়ার অনেকবার ফোন পেয়েও রিসিভ করেনি পরশ। এই মুহূর্তে ছোঁয়ার ফোনটা রিসিভ করা মানে কষ্টটা আরো বেড়ে যাওয়া। তবে সে ছোঁয়াকে কথা দিয়েছে, বিয়ের সময় না থাকলেও বিদায়ের সময় অবশ্যই থাকবে। তাই তো আসার আগে নিজের মাকে বলে এসেছে বিয়ের পরে যেন ফোন দেয় তাকে। কিন্তু এখনো পর্যন্ত মায়ের ফোন এলো না। বিয়েটা কি হয়নি এখনো? ভাবতে ভাবতেই তার মায়ের ফোন এলো। সে রিসিভ করতে ওপাশ থেকে কান্না জড়িত কণ্ঠে তার মা বলল, পার্কভিউতে জলদি চলে আয় পরশ। খুব তাড়াতাড়ি গাড়ি চালিয়ে পার্কভিউ হাসপাতালে চলে আসে পরশ। সকলের চেহারায় আতঙ্ক। কি ঘটেছে তার জানা নেই। তার মা কেন তাকে তাড়া দিয়ে আসতে বলেছে সেটাও তার জানা নেই। সবাইকে কাঁদতে দেখে সে ঘাবড়ে গেল। মনে এলো তার ছোঁয়ার কথা। সবাইকে দেখছে, কিন্তু ছোঁয়া কোথায়? কাউকে জিজ্ঞেস করতে যাবে ঠিক তখনই ডাক্তার রোকন এসে পরশের উদ্দেশ্যে বলল, আপনি এসেছেন, শুনলাম মেয়েটি আপনার রিলেটিভ। আসলে এখানে আনার আগেই মারা যান তিনি হার্ট ফেল করে, তাই আমরা কিছুই করতে পারিনি। দুঃখিত স্যার। পরশ মায়ের দিকে অসহায় দৃষ্টিতে তাকাতেই তিনি বললেন, তুষার বিয়ের আসরে আসেনি, সে প্রতিশোধ নেয়ার জন্য বিয়েটায় রাজি হয়েছিল, আর এটা ছোঁয়া মেনে নিতে পারেনি। কথাটা শুনে নিজেকে ঠিক রাখতে পারলো না পরশ। অঝোর ধারায় তার দু চোখ বেয়ে পানি ঝরতে লাগলো। এমন একটা কাণ্ড তুষার ঘটাবে এটা কিভাবে বুঝলো না সে? ছোঁয়ার মায়াবী চেহারাটা বারবার তার চোখের সামনে ভেসে উঠছে। এই তো সেদিনও তো এই হাসপাতালে প্রথম দেখা হয়েছিল তাদের। আজ কিনা না, আর কিছু ভাবতে পারছে না পরশ। হঠাৎ করে জ্ঞান হারায় সে। 3 বছর পর সাফিনা আহমেদ খুঁজতে লাগলেন পরশকে। শফিউল আহমেদকে দেখে তিনি বললেন, পরশকে দেখেছ? নাস্তা করানোর জন্য কখন থেকেই খুঁজে চলেছি তাকে। শফিউল আহমেদ বললেন, আজ কি ভুলে গেলে? কি করে আজ তার সাথে দেখা পাবে তুমি? ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে তিনি বললেন, ছোঁয়ার মৃত্যুবার্ষিকী। 3 বছর হয়ে গেল, এখনও তাকে বিয়ে করাতে পারলাম না। সোয়ার স্মৃতিতেই ডুবে রয়েছে সে। এভাবে পুরনো স্মৃতি আঁকড়ে ধরে রাখলে ছেলেটা একদিন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে পারে। এভাবে বলো না প্লিজ। আজ আফিয়া আপাকে দেখতে যাবে। হ্যাঁ যাব। তোকে তো কতবার আসতে বলেছি এখানে, কিন্তু সে নয়নতারার সাথে থাকে। অবশ্য আশফাক তাকে নিজের ছেলের মতোই ভালোবাসে। ছোঁয়ার মৃত্যুর পর নয়নতারার সাথে চলে গেলেন। এখানে একটা বারের জন্য আসেনি। মেয়ের স্মৃতি আছে তাই, অবশ্য মা বলে কথা। নিজেকে সামলাতে পারলো না সাফিনা আহমেদ, তার চোখেও পানি চলে এলো। শফিউল আহমেদ বললেন, শান্ত হও সাফিনা। প্রকৃতি যেন মনের ভাষা বুঝতে পারে। পরশের হৃদয়টা যেমন মেঘাচ্ছন্ন হয়ে আছে, আকাশটাও ঠিক তেমনই মেঘাচ্ছন্ন আজ। দেখে মনে হচ্ছে খানিক বাদের তুমুল ঝড় উঠবে। আজ ছোঁয়ার 3য় মৃত্যুবার্ষিকী। প্রতিবারের মতো এবারও ছোঁয়ার প্রিয় গোলাপ ফুলের তোড়া হাতে নিয়ে তার কবরের পাশে এসে দাঁড়াতে ভুলল না পরশ। আজ 3 বছরেও ছোঁয়াকে ভুলতে পারল না সে। ছোঁয়া স্মৃতি তাড়া করে ফেরে পরশকে সারাক্ষণ। মনে হয় এই বুঝি হাসি মুখে তার সামনে এসে দাঁড়াবে ছোঁয়া। ছোঁয়াকে ভোলা তার পক্ষে সম্ভব নয়। ছোঁয়ার স্মৃতি আঁকড়ে ধরে সে বাকিটা জীবন কাটিয়ে দিতে চায়।